বাংলাদেশের তরুণ তরতাজা ছাত্রছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন। তোমাদের সংগ্রামে আমরা গর্বান্বিত হয়েছি। 1952 সালে ভাষা আন্দোলনে সালাম রফিক একবার আমাদের বাঙালিদের গর্বিত করেছে। এবার আবার তোমরা একটা পচা গলা কোটা বা সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে যে অগ্নিগর্ভ আন্দোলন করেছো, তার জন্য তোমাদের অভিনন্দন, সেলাম। অনেক রক্ত ঝরেছে, প্রায় 150 তোমাদের সহযোদ্ধা মারা গেছেন। তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা হোক, এটা চাই। গভীর পরিতাপের সাথে লক্ষ্য করেছি তোমাদের এই আন্দোলনকে নানাভাবে পিছন থেকে আঘাত করা হয়েছে। তোমাদের রাজাকার বা দেশদ্রোহী বলে ডেকে দেওয়া হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করেছি, তোমাদের এই আন্দোলনে 2 বাংলার বুদ্ধিজীবী এবং বিদ্বজ্জনরা নীরব থেকেছেন। কেন তাদের এই নীরবতা, সেটা আমি বুঝতে পারিনি। তোমরা যেটা পেরেছ, ভারতবর্ষে আজকে 77 বৎসর স্বাধীন হয়েছে, আমরা পারিনি। সেই পচা গলা জগদ্দল পাথরের মতো একটা সংরক্ষণ বা কোটা ব্যবস্থা এখানে আজও বহাল রয়েছে। এখানে মেধা নয়, এখানে কোটাতে সমস্ত শিক্ষা, উচ্চশিক্ষা, চাকরির ব্যবস্থা হয়। সুপ্রিম কোর্টের ভারতবর্ষের রায় অনুযায়ী 50% চাকরি এবং শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং অন্যান্যদের জন্যে। অনেক দিন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে। আমরা কি তোমাদের কাছ থেকে অনুপ্রেরণা পেতে পারি না? আমাদের ছাত্রছাত্রীরা কি তোমাদের মতো আন্দোলন তৈরি করতে পারে না? জানি এই আন্দোলন খুব কঠিন। সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন দুমুখী আন্দোলন, দুটো শক্তির বিরুদ্ধে আন্দোলন করতে হয়। এক, প্রশাসন বা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে। 2, যারা এই সুবিধা ভোগ করছে তারাও প্রতিরোধ করে। তাহলে সংরক্ষণ বা কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করতে গেলে 2 দিক থেকে আক্রমণ, প্রতি আক্রমণ আসবে। এক, রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে, দ্বিতীয়ত যারা এই সুবিধা ভোগ করছে। আমাদের এখানে আইএস অফিসার, আইপিএস অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের সন্তানরাও শুধুমাত্র জাতি ধর্মের ভিত্তিতে সংরক্ষণের সুবিধা আজও পেয়ে যাচ্ছে। কোটিপতি ব্যবসায়ীর ছেলে, সেও কম নম্বর পেয়ে ডাক্তারিতে সুযোগ পাচ্ছে, কিন্তু একটু উচ্চবর্ণের ছেলে বেশি নম্বর পেয়েও সে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ পাবে না। এ এক অদ্ভুত ব্যবস্থা। আমি চিকিৎসা করতে যাওয়ার সময় ভাবতে হয়, আমি কোন ডাক্তারের কাছে যাচ্ছি। যে কোটাতে চান্স পাওয়া ডাক্তার, সে আমার চিকিৎসা করবে না যে প্রকৃত মেধাতে ডাক্তারি পাওয়ার সুযোগ পেয়েছে, সে আমার চিকিৎসা করবে। কিছুদিন এই ব্যবস্থা কার্যকরী থাকতে পারে, কিন্তু একটা সময়ের পরে এই ব্যবস্থার বিলোপ বা এটাকে, যেমন তোমাদের সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলেছে যে 7%-এর বেশি কোনো সংরক্ষণ থাকবে না, 93% মেধার ভিত্তিতে হবে। এটাই হওয়া উচিত, এরকমই হওয়া উচিত।
সংরক্ষণ থাকবে খুব কম, মেধার ভিত্তিতে। না হলে একটা রাষ্ট্র বা জাতি বড় হবে কেমন করে? মেধা যদি না থাকে, ট্যালেন্ট যদি না থাকে, শুধুমাত্র জাতপাতের ভিত্তিতে বা কোনো রকম, তোমাদের ওখানে যেমন মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েদের, তাদের বাবা মারা কেউ মন্ত্রী, কেউ সংসদ, কেউ ব্যবসায়ী, কোটিপতি, তাদের ছেলেরাও যেহেতু 1971 তারা লড়াই করেছিল, তাই আজকেও তাদের সন্তানরা সেই সুবিধা পাবে। আমাদের দেশেও তাই হচ্ছে। তোমরা পেরেছ, আমরা এখনো পারিনি। আমি বৃদ্ধ, আমার পক্ষে আর এখন কিছু করা সম্ভব না। শুধু বলতে পারি যে তোমাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে এই বাংলায়, এই ভারতেও যেন এরকম আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে যায় চারদিকে। অনেক ক্ষয়ক্ষতি তোমাদের হয়েছে, অনেকগুলো জীবন গেছে, সত্যি খুব বেদনার, হৃদয় বেদারক। তবু লড়াই তো করতে হবে। তোমরা আমাদের পথ দেখাচ্ছ, বারবার পথ দেখিয়েছ। 1952 সালে সালেম রফিকরা যে পথ দেখিয়েছে, আজকে আবার তোমরা সংরক্ষণের বিরুদ্ধে, কোটার বিরুদ্ধে লড়াই করে সেই পথ ভারতকে দেখালে। তোমরা আমাদের পথিকৃৎ। তোমাদের আবারও সালাম।